আজকের গল্প সোপান, কলমে সুতপা ব্যানার্জি। মোহিনী দৃষ্টিতে তাকিয়ে খদ্দের ডাকছে নন্দা। কেউ কেউ ওর পাশে মাছি ভন ভন করার মতো ভিড় জমাচ্ছে। দরে পোষালে নন্দার চোখের ইশারায় ওই কপাল ফেরা খদ্দের নন্দার পেছন পেছন ওর এক চিলতে ঘরে ঢুকে যায়। রোজ এই একই দৃশ্য সহ্য হয় না কপাল মন্দ হরিমতির, কারণ ওর বয়স পড়ে এসেছে। মাছি ভনভন কেন, একটা মাছিকেও গলাতে পারে না, তাই মুখে চলতে থাকে অসভ্য গালিগালাজ। আহ মোলো, কত গর্ব দেখো, মরমর বদ মেয়ে ছেলে, তোরও একদিন এই দশা হবে। পাশ থেকে বাংলাদেশ থেকে আসা সোনামণি বলে ওঠে, গালমন্দ করেন কাম নাই গো হরিদিদি, ওই স্নো পাউডারের ছেড়াদ্দ বাড়াও। হা হা হা। হরিমতি গর্জে ওঠে, মরমর, তোরা সব কটাতেই মর। দালাল শম্ভু কোত্থেকে এক ঘাটের মরাকে ধরে এনেছে হরিমতিকে উদ্ধার করে। এ লাগো মাসি, আজ তোমার লাগর। হরিমতি, তুই আমার কোন বংশের বোন পড়ে? খবরদার মাসি ডাকবি না। শম্ভু আর হরিমতির কথোপকথনে সোনামণির হাসির বেগ বেড়ে যায়, আর সেই সঙ্গে ওর ঘরে আজকের বাবু জুটে যায়। ঘর ভাড়া দালাল দিয়ে হরিমতিদের বেঁচে থাকাটাই কষ্টকর, তবুও যাবেই বা কোথায়? ফেলে আসা সংসারে ঠাঁই মিলবে না। নতুন পেশায় কেউ গেলেই কেউ না কেউ ঠিক চিনে পুরনো পেশায় ফিরিয়ে দিয়ে যাবে। তবে ওই মহল্লায় নন্দাকে কেউ বোঝে না। নন্দাকে দেখে ওদের ওকে উচ্চশিক্ষিত বলে মনে হয়। কেউ যে নন্দাকে জোর করে বা ফুসলিয়ে এই মহল্লায় ঢুকিয়ে দিয়ে গেছে সে দৃশ্যও কেউ দেখেনি। ও এখানে একটা কুহেলিকার মতো, যে কুহেলিকা ভেদ করার চেষ্টা শম্ভু বা ওর মতো দু একজন দালাল করে, এমন শিক্ষা পেয়েছে যে ওদিকেই আর ঘেঁষে না। তবে নন্দার খদ্দেরের লিস্টে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা যেমন আছে, সেরকম সমাজবিরোধী কুখ্যাত আসামিরা। এর মাঝামাঝি ওর মধ্যবিত্ত মানসিকতার লোকজন না পছন্দ। ওর ঘরে যে একবার ঢুকেছে সে এমন পারমাতাল হয়ে ফিরেছে যে ওর সঙ্গলোভের কোনো কথাই মনে রাখতে পারে না। তবু আলোর পানে ধাওয়া পতঙ্গের মতো ওর পানে ছুটে যায়। এ নিয়ে হরিমতির বক্তব্য, ও মেয়ে ভালো মতো টুকটাক জানে, দেখে নিও তোমরা, এ আমি বলে রাখলাম। এই যেমন আজ ভিড়ের মধ্যে থেকে নন্দা বেছে নিয়ে গেছে এক ওষুধের ডিলারকে। ডিলার লতিফ খান গদগদ হয়ে দুটো প্রেমের কথা বলবে ভাবছে, তখনই নন্দা পেগের পর পেগ হুইস্কে ঢেলে দেয় লতিফের গ্লাসে। সাথে চলতে থাকে কথা, তা লতিফ মিয়া, ব্যবসাটা তোমার 1 নম্বরই না 2 নম্বরই? লতিফ, সুন্দরী, তোমার এ খোঁজ কি দরকার? নন্দা, না 1 নম্বরই হলে আমার 1 রেট, আর 2 নম্বরই হলে আর 1। লতিফ, চিন্তা নেই, আমি তোমায় 2 নম্বরই রেটটাই দেব। এখন কাছে এসো দেখিনি। নন্দা এরপরও কথা চালিয়ে যায়, আর লতিফ না চাইতেও সব গড় গড় করে বলে যায়। আর খদ্দের গভীর ঘুমে না চলে যাওয়া পর্যন্ত এই পর্ব চলতে থাকে। তবে এ নিয়ে যে নন্দা কোনো ব্ল্যাকমেলের ব্যবসা ফেদে বসে তা কিন্তু নয়। তাহলে কি? তা জানার জন্য যে আরও কথা বাকি পড়ে আছে। সোনামণি নন্দাকে বেশ পছন্দ করে, ভালোবেসে দিদি ডাকে, দরকার মতো সুপরামর্শ নেয়। নন্দা কাছে থাকলে সোনামণির বাংলাদেশে ফেলে আসা ওর আপন দিদির কথা মনে পড়ে। এই যেমন সেদিন সোনামণি সবে স্নান সেরে উঠেছে, নন্দার ঘরে গিয়ে দেখল ও কি সুন্দর পরিপাটি করে রান্না করেছে। সোনামণি বলে উঠল, দিদি, তোমার রুচিটা খুব ভালো, তোমাকে এখানে একেবারে মানায় না। কিসের লাইগা তুমি এই নরকে আইসা পড়লে? নন্দার চোখ উজ্জ্বল হলো, মুখে বলল, কি করতে? সে তোকে একদিন বলবো ক্ষণ, এখন তুই বল তো কারা এভাবে তোকে এখানে এনে তুলল? সোনামণি হাসে, অমা, তুমি ও কথা জেনে কি করবা বলো? তুমি কি পুলিশ? পুলিশ আইলেও আমি বলতাম না, ওসব পুলিশি ঝামেলায় পড়তামই না, ওতে হিতে বিপরীত হইয়া যায়। নন্দা হাসতে হাসতে, কে বলল তোকে? সেসব চক্করও কাটা হয়ে গেছে বুঝি? সোনামণি বিজ্ঞের মতো বলল, না গো দিদি,
এখানে আসি আর এ অভিজ্ঞতা খান হবে না। হাত কাটা কানু আর অয়ে পাগলা জোসেফরা তো এখানেই আশ্রয় নেয়, আর ওদের খুঁজবার লগি পুলিশও এখানে আইয়া পড়ে। নন্দা বিড়বিড় করে, এদের সবার সঙ্গে আমার হিসেব বাকি আছে। সোনালি কথাটা শুনে ফেলেছে, তাই অবাক হয়ে বলল, তুমি হিসেব নিবা এইসব খতরনাক মরিচ্ছিদের? থাউক, ওই সব ছড়চচ্চার সঙ্গে পাঙ্গা লওয়া সহজ কাজ নয়। ওসব মাথার থেকে বের কইরা তুমিও শান্তি পাও, আর মোদেরও শান্তি খান দাও। নন্দা দীর্ঘশ্বাস ছেড়ে, সোনামণি বলতো, আর কত নরকে শাস্তি পাবি? ইচ্ছে করে না ভালোভাবে বাঁচতে? পচে মরতেই কি ভালো লাগে? সোনামণি, দেখো তোমার মতো কইরে ভাববার পারি না। খাইতে পারছি, পড়তে পারছি, বাস। নন্দা আর তর্ক চালায় না। ওর হাতে আজ অনেক কাজ। আজ সত্যিই ওই হাত কাটা কানুর আসার কথা। নন্দার অনেক হিসেব বাকি আছে, অনেক কিছু জানার আছে। একটু বেশি রাত করে হাত কাটা কানু হাজির হলো সোনামণিদের মহল্লায়। শম্ভু নন্দার ঘরে এসে পিড়াপিড়ি করতে লাগলো হাত কাটা কানুকে রাতটা নন্দার ঘরে থাকতে দেওয়ার জন্য। নন্দা, কি বলতে চাস তুই শম্ভু? আমি ছুঁচো ঢুকিয়ে আমার ঘরটা গন্ধ করব? ওদিক থেকে হরিমতি বেরিয়ে এসে, বলছিলাম না ও মাগির বড় দেমাক। শম্ভুদা, তুমি আমার ঘরে পাঠিয়ে দাও, আমার কোনো অসুবিধে হবে না। নন্দা দাঁত কিরমির করে বলল, পাঠিয়ে দিস, বুঝে নেব, দেখব ছুঁচোটার কত দম। সোনামণি বুঝে গেছে আজ হাওয়া গরম, তাই নন্দার কাছে বিশেষ ঘেঁষছে না। এদিকে কানুর কি গতি হয় তা জানার জন্য উদগ্রীব। হরিমতির আফসোস ওর হাতে গরমাগরম টাকা আসা ফসকে যাওয়ায়। তবে সবাইকে চমকে দিয়ে পুলিশের জিপ এসে হাত কাটা কানুকে ওর নিশ্চিন্ত আশ্রয় থেকে তুলে নিয়ে গেল। কানু পুলিশের গাড়িতে ওঠার আগে শম্ভুকে শাসিয়ে গেল, আমি তোদের সব কটাকে দেখে নেব, শালা আমায় ধরিয়ে দেওয়া, ছাড়ব না কাউকে। হরিমতি, আরে এরাই তো আমাদের লক্ষ্মী, কে এত বড় সর্বনাশটা করলে? পার পাবে না, রক্ত বমি হয়ে মরবে। শুধু সোনামণি কোনো হিসেব মেলাতে পারছে না। পুলিশ চলে গিয়ে গোলমাল মিটে যাওয়ার পর পা টিপে টিপে সোনামণি হাজির হয় নন্দার ঘরে। শটান নন্দাকে বলল, কি ব্যাপার কও তো, হাত কাটা কানুর খবরটা কেডাই দিল পুলিশকে? নন্দা, কিচ্ছু চিন্তা করিস না, পাপের নাশ হচ্ছে। চোখের সামনে যত পাপ দেখছিস না, সারা জীবন তার বসন ভূষণ একটু একটু করে খুলে যাচ্ছে। তুই আবার তোর দিদিকে দেখতে পাবি। সোনামণি, কি যে কও, তুমি কিচ্ছু বুঝি না। নন্দা, অত বুঝে কাজ নেই। হ্যাঁ রে, তুই বাংলাদেশে থাকতে মাধ্যমিক পাশ করেছিলি না? সোনামণি ঠোঁট উল্টে বলল, কি যে কও, এটা কি ওসব কথা কনের সময়? হ্যাঁ, দিছিলাম তো পাস। নন্দা সোনামণিকে আশ্বস্ত করে, হয়তো দেখলি এই কথাটাই তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল। কি বলতে পারে। রাত বাড়ছে, এবার সোনামণিকে রান্না চাপাতে হবে, তারপর রুজির জন্য শিকার পাততে হবে। তাই নন্দার এই হেয়ালিয়ার সোনামণির ভালো লাগে না। ও ফিরে যেতে যেতে বলল, রাইত হইছে, আমি চললাম, তুমি তোমার অদ্ভুত বেবাক চিন্তা লইয়া থাইকো। নন্দা সোনামণির তরবরানি দেখে হেসে ফেলে আর ল্যাপটপ টেনে নিয়ে নিজের কাজে বসে যায়। এরপর থেকে শহরে গুন্ডাদের ধরপাকড় করা বেড়ে যায়। পাগলা জোসেফ ও গ্রেপ্তার হয়। শহর ছড়িয়ে থাকা জাল ওষুধের ব্যবসা, মেয়ে পাচার চক্রের রোমহর্ষক কাহিনী সংবাদপত্রে উঠে আসতে থাকে। একদিন এইভাবে সোনামণিদেরও ঠেকেও পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। কেউ ধরা পড়ে, কেউ বা পালায়। সোনামণির পালানোর মুহূর্তে নন্দা ওর হাতে একটা চিরকুট ধরায়। কেউ আর আলাদা করে কারোর খবর রাখতে পারে না, যে যেদিকে পারে পালিয়ে ঘাপটি মেরে থাকে। সোনামণি দুদিন পথে ঘাটে ঘুরে অবশেষে ওই চিরকুটের শরণাপন্ন হয়। কাগজে লেখা ঠিকানা অনুযায়ী শহরের নাম করা জায়গাটা একটা বাংলোয় এসে হাজির হয়।
গেটে দারোয়ানের কাছে নিজের নাম লিখে পাঠায়। খানিকক্ষণ পরে ভেতর থেকে ডাক আসে। ঘরের পর্দা সরিয়ে অবাক হয়ে যায় সোনামণি। তাদের মহল্লার নন্দাদি, সম্পূর্ণ অন্য পোশাকে, বিরাট ব্যক্তিত্ব। তাহলে এটাই নন্দাদির আসল পরিচয়। নন্দা, অবাক হচ্ছিস? বসে পড়। হ্যাঁ রে, ছোটবেলায় যখন আমার দিদির অপহরণ হয়েছিল তখন আমি নেহাতি ছোট, কিচ্ছু করতে পারিনি তখন। তারপর নিজেকে একটু একটু করে তৈরি করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। নিজের সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ করি, কখনো জিততে পারি, কখনো বা হেরে যায়। হেরে গিয়ে আবার নতুন উদ্যমে চেষ্টা শুরু করি। সোনামণি অস্ফুটে বলে ওঠে, দিদি, তুমি যে মোদের ধারা নও তা জানতাম, তা বলি এতটা? নন্দা, আর দেরি করিস না, তোর জন্য একটা সম্মানজনক কাজের ব্যবস্থা করেছি। তোর নিজেরটা ভালো মতোই চলে যাবে। যা যা, লেগে পড়, এখনো পুরো জীবন পড়ে আছে। সোনামণি নন্দাকে একটা প্রণাম করে চোখের জল মুছে বেরিয়ে পড়ে ভবিষ্যতের পথে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।